রেডি। জয় হিন্দ। তোমাদের আগের দিন কেমিস্ট্রির দুটো ক্লাস করিয়েছিলাম, আর দুটো ক্লাসে আমরা কি কি শিখেছিলাম দেখো। কেমিস্ট্রিতে দেখো, দুটো ক্লাসে আমরা প্রথমে শিখেছিলাম যে এটমের ধারণা সম্বন্ধে জেনেছিলাম। 2 নম্বর যখন এটম জানলাম, তারপরে এটমকে ভেঙে কি কি জানলাম, ইলেকট্রন, একবার রিভিশন দিয়ে দিচ্ছি, প্রোটন আর নিউট্রন, এটা জানলাম। তারপরে 3 নম্বর জানলাম, আর ইলেকট্রন প্রোটন নিউট্রন জানার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জ আমরা জেনেছিলাম, তাদের ভর কত আছে, তারপরে তাদের মাত্রা কত আছে এবং তাদের অবস্থান কোথায় কোথায় আছে পরমাণুর মধ্যে, সেগুলো আমরা জেনেছিলাম। ইলেকট্রন প্রোটন নিউট্রন জানার পরে জানলাম কি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস যখনই শিখে যাব তখন আমরা কি বের করতে শিখব, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, যেটাকে আমরা ইংরেজিতে ভ্যালেন্সি বলি, ভ্যালেন্সি ইলেকট্রন বলে থাকি। আর যোজ্যতা ইলেকট্রন শিখতে গেলে ওখান থেকে কোশ্চেন কিভাবে আসে দেখিয়েছিলাম, যে কার্বন পরমাণুর যোজ্যতা কত, তো অ্যান্সার কি হবে 4। ক্লোরিন পরমাণুর যোজ্যতা কত, তো অ্যান্সার কি হয়ে যাবে 1। এগুলো আমরা শিখেছিলাম। এই কটা শেখার পর আজকে তোমাদের কি পড়াবো দেখো, টপিকটা জেনে নিই আগে। আজকে তোমাদের পড়াবো আইসোটপস, তারপরে জানবো আইসোবার, আর 3 নম্বরে জানবো আইসোটোন। আইসোটপ, আইসোবার আর আইসোটোন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এবার আইসোটপ, আইসোবার, আইসোটোন শুরু করার আগে দুটো ওয়ান লাইনার মনে রাখবো পরমাণু সম্বন্ধেই। যেমন বিজ্ঞানী জন ডাল্টন যেমন সিদ্ধান্ত দিয়েছিলেন এটমের ব্যাপারে, পরমাণুর ব্যাপারে, যে পরমাণু হচ্ছে কি আনডিভিজিবল, মানে পরমাণুকে কখনো ভাগ করা যায় না। সেরকমই বিজ্ঞানী থমসন পরমাণু সম্বন্ধে দিয়েছিলেন যে পরমাণু হলো একটি তরমুজের মতো, তরমুজ এর মতো। আর এটাকে ইংরেজিতে বলা হয় প্লাম পাডিং মডেল, প্লাম পাডিং মডেল। আর এই প্লাম পাডিং মডেল কোন বিজ্ঞানী দিয়েছিল, বিজ্ঞানী থমসন। এখান থেকেই কোশ্চেন আসে যে পরমাণুর প্লাম পাডিং মডেল কোন বিজ্ঞানী দিয়েছিল। নিচে অপশন থাকবে, অপশন এ দিয়ে দিবে রাদারফোর্ড, অপশন বি দিয়ে দিবে জে থমসন, আর অপশন সি দিয়ে দিবে থমসন, আর অপশন ডি ধরে নাও দিয়ে দিল নান অফ দিস। তখন প্লাম পাডিং মডেল মানে তরমুজের মডেল, মানে তরমুজের সঙ্গে পরমাণুকে কে তুলনা করেছিল, তো কি হবে, বিজ্ঞানী থমসন। এতটুকুই জানতে হবে। এরও এই প্লাম পাডিং মডেলের আরও তোমাদের ডিপে জানতে হবে, কিন্তু ডব্লিউবিপির ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট নাই। এভাবে একটা লাইন মনে রাখবা শুধু, যে পরমাণুর যে তরমুজের মডেল আছে, তরমুজের সঙ্গে যে তুলনা করেছিল বিজ্ঞানী, কোন বিজ্ঞানী করেছিল, তো থমসন বা থমসন বিজ্ঞানী পরমাণুর কি সিদ্ধান্ত দিয়েছিল, তো মনে রাখবা যে তরমুজের সঙ্গে, মানে একটা তরমুজের গোলকের সঙ্গে তুলনা করেছিল পরমাণুকে। বুঝা গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর মনে রাখবা, ফার্স্ট
কিন্তু এটা আনসাকসেসফুল ছিল, এটাও মনে রাখবা। এটা সফল মডেল ছিল না, সাফল্য হয়নি এই মডেলটা, এই মডেলটা কি সাফল্য হয়নি। তাহলে প্রথম সাফল্য মডেল কি, প্রথম সাকসেসফুল মডেল, প্রথম মানে ফার্স্ট সাকসেসফুল মডেল অ্যাটমের কে দিয়েছিল? তো অ্যান্সার হবে কি নিলস বোর। নিলস বোর। পরীক্ষায় এরকমই কোশ্চেন দিয়ে দেয় একদম লাইন তুলে, যে পরমাণুর প্রথম সাকসেসফুল মডেল কোন বিজ্ঞানী দিয়েছিল? তো কি হয়ে যাবে? বিজ্ঞানী নিলস বোর। বোর জিনিসটা মনে রাখলেই হবে। অনেক সময় নিলস দেয় না, বিজ্ঞানী বোর দিয়ে দিবে, বা কখনো বিজ্ঞানী নিলস বোর দিয়ে দেয়। বুঝা গেল? তো প্রথম সাকসেসফুল মডেল কে দিয়েছিল? বিজ্ঞানী নিলস বোর। নোট করে নাও এটা। তারপরে আমরা এগিয়ে যাব আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের দিকে। আশা করি এটা নোট হয়ে গেছে। এগিয়ে যাই এবার, এটা মুছে দিচ্ছি আমি। আইসোবার, আইসোটপ আর আইসোটোন আমরা এবার পড়ব। আর প্রত্যেক এক্সামেই আইসোটপ থেকে কোশ্চেন এসে থাকে কোনো না কোনো এক্সামে, বা আইসোটোন থেকে এসে থাকে, বা আইসোবার থেকে এসে থাকে। তো আইসোটপ, আইসোবার, আইসোটোন খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, যেটা আমাদেরকে পড়তে হবে। দেখো এবার আমি একটা নর্মাল এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন, আর হাইড্রোজেনের এক্সাম্পল নিতে গিয়ে আমরা দেখব যে হাইড্রোজেনের তিনটা রূপ আছে। তো একটা কোশ্চেন তো এখানেই তৈরি হয়ে গেল যে হাইড্রোজেনের কয়টা রূপ? তো হাইড্রোজেনের তিনটা রূপ। কি কি? তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম, তো আমরা জানতাম হাইড্রোজেন 1H1 হয়, কিন্তু আইসোটোপ যখন করব তো দেখব হাইড্রোজেনের তিনটা রূপ হয়, 1H1, 1H2 আর 1H3। এই তিনটা রূপ হয়। আর একে যদি অ্যানালাইসিস করি, আমি একটু যদি এর অ্যানালাইসিসে যাই, তো দেখব এর প্রোটন সংখ্যা কত স্যার। তো দেখো আমি কি বলেছিলাম, নিচেরটাই হচ্ছে কি নাম্বার অফ প্রোটন, আর নিচেরটাই হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন, আর নিচেরটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এর প্রোটন সংখ্যা 1, তো ইলেকট্রন সংখ্যাও কি হয়ে যাবে এখানে 1। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? পরমাণু ক্রমাঙ্ক ইকুয়ালস টু 1 পেলাম। আর এর যদি ভর সংখ্যা বের করি, দেখো এদিকে, এর যদি ভর সংখ্যা বের করি, তাও এর মান কি? উপরেরটা হচ্ছে ভর সংখ্যা 1। বুঝা গেল এটুকু? আর এর যদি নিউট্রন সংখ্যা বের করি, নিউট্রন সংখ্যা, তাহলে দেখো নিউট্রন সংখ্যা কিভাবে? উপরেরটা থেকে নিচেরটা বাদ। আগেই বলেছিলাম, তোমাদের মোটামুটি ফার্স্ট ক্লাসে বলেছিলাম আশা করি। তো 1 নম্বর ক্লাসে দেখে নিবা যারা দেখোনি। 1 থেকে 1 যদি বাদ করি, তা উপরেরটা থেকে নিচে, তাহলে নিউটন পাবো। তাহলে 1 মাইনাস 1 কত হয়ে যাবে? অ্যান্সার 0। একই রকমভাবে আমি এটারও করি। দেখো এর প্রোটন ইকুয়ালস টু 1, তারপরে তোমার ইলেকট্রন ইকুয়ালস টু 1, আর এই যে পরমাণু ক্রমাঙ্ক আছে এটাও কত হয়ে যাবে এখানে? 1। ভর, ভর এখানে আমি দেখতে পাচ্ছি সোজাসুজি 2। আর নিউট্রন সংখ্যা এর এখানে কত হবে? নিউট্রন সংখ্যা, তো 2 থেকে 1 বাদ দিলে 1, মানে n ইকুয়ালস টু এখানে তাহলে কি পেলাম আমি? n ইকুয়ালস টু মানে নাম্বার অফ নিউট্রন 1 পেলাম। একই রকমভাবে এই রূপটারও বের করি। এর p ইকুয়ালস টু 1, e ইকুয়ালস টু 1, পরমাণু ক্রমাঙ্ক তোমার এখানে কি বের হবে? 1।
তাহলে ভর কত হলো এখানে? তো ভর আমি সোজাসুজি উপরে দেখতে পাচ্ছি 3, এবং নিউট্রন, নাম্বার অফ নিউট্রন কত হবে? 3 থেকে 1 বাদ, উপরেরটা থেকে নিচের বাদ 2 হবে তোমার নিউট্রন সংখ্যা। এবার এটাকে একটু ভালোভাবে দেখো, একটা বুঝে গেলেই বাকিটা বুঝতে পারবে নিজেই। এবার দেখো, আমি যদি দেখি এই 3টা এক্সাম্পলের ক্ষেত্রে কি কি কমন আছে, তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রোটন 1 আর এখানেও প্রোটন 1, আর 3 নম্বর রূপেও কিন্তু প্রোটন 1। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে প্রোটন সংখ্যাগুলা কি থাকছে, মৌলগুলোতে একই থাকছে, সমান থাকছে। তাহলে আমি এটাকে আইসোটোপ নাম দিলাম এখানে আমি, আইসোটপ। আর আইসোটপ যখনই পড়ব, তো 1H1, 1H2, 1H3, এই এক্সাম্পল থেকে কি জানলাম? 1 নম্বর শর্ত জানলাম যে আইসোটপ হতে গেলে কি হতে হবে? মৌলের প্রোটন সংখ্যা একই বা ভিন্ন মৌলের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই হবে। সরি, একক লিখে দিলাম আমি, একই বা সমান হবে, যেটা খুশি লিখতে পারো। মোট কথা মনে রাখবা, এতগুলো ভাষা মনে না রেখে, কারণ ভাষা কখনো মনে থাকে না, জাস্ট এটা একটা লেখানোর ধরন আর কিছুই না। তোমরা মনে রাখবা যে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি হবে বা পরমাণু ক্রমাঙ্ক কি হবে? সমান হবে। কিন্তু আলাদা কি হচ্ছে দেখো, ভর সংখ্যা আলাদা 1, 2, 3, বা দেখো নিউট্রন সংখ্যাও আলাদা 0, 1 আর 2। তাহলে 2 নম্বর শর্ত লিখতে পারি কি, যে মৌলগুলোর ভর সংখ্যা কি হবে? আলাদা হবে। তো 2 নম্বরে লিখব ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা, সোজা ভাষায় লিখে দিলাম আমি। ঠিক আছে, প্রোটন সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক আইসোটোপের ক্ষেত্রে সেম হবে, মানে একই হবে, এবং ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা আইসোটোপের ক্ষেত্রে কি হবে? ডিফারেন্ট হবে, মানে আলাদা হবে। আইসোটোপ বুঝে গেছো? এবার আইসোটোপ তো বুঝে গেলাম আমি, কিন্তু এর এক্সাম্পল থেকে আরও কোশ্চিন আসে, অনেক রকমের কোশ্চিন আসার সম্ভাবনা থাকে এর এক্সাম্পল থেকে। যেমন আমি যদি এই হাইড্রোজেনটাকেই ভাবি 1H1, এর ক্ষেত্রে নিউট্রন কত পেলাম আমি? 0। আর এই নিউট্রন 0 থেকেই একটা কোশ্চিন তৈরি করে নেয় এক্সামিনার। কি ধরনের কোশ্চিন তৈরি করে শুনো, এখান থেকে কোশ্চিন তৈরি করে যে নিচের মধ্যে কোন মৌলটির নিউট্রন সংখ্যা 0। তো আমরা যখন আইসোটোপ পড়লাম, তো হাইড্রোজেন 1H1 এই রূপটার ক্ষেত্রে জানতে পারলাম যে কি হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কি হতে পারে? 0 হতে পারে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যান্সারে কি হয়ে যাবে? অপশান সি বা বি বা যে কোনো একটা অপশানে তোমাদের হাইড্রোজেন অপশানটা থাকবে, যে নিচের মধ্যে কোন মৌলের নিউট্রন সংখ্যা 0 হয়, তো কি হয়ে যাবে? হাইড্রোজেন হয়ে যাবে। মনে রাখবা ভালোভাবে, এবং যখন হ্যান্ড নোট করবা এগুলো একটু লিখে দিবা যে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 0 হয়। তাহলে মনে পড়ে যাবে যে স্যার পড়ানোর সময় এই লেকচারটা দিয়েছিল, এই কথাটা বলেছিল। বুঝতে পারলা? দেখো এবার হাইড্রোজেন থেকে আর কি কি কোশ্চিন হতে পারে। হাইড্রোজেন থেকে যদি আমি একটু দেখি, তোমরা এটা নোট করার পর একটু আমি মুছে দিই এটা। দেখো
হাইড্রোজেন থেকে এখানে দেখো 1 নম্বর কোশ্চিন এখানে তৈরি হতে পারে কি, অনেক কোশ্চিন তৈরি হবে এখানে। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম রূপ, এখানে ভর সংখ্যা কত 1, তো এই জন্য এর নাম হচ্ছে তোমার হাইড্রোজেন 1, হাইড্রোজেন, আর এভাবে ছোট্ট একটা ড্যাশ দিয়ে 1, হাইড্রোজেন 1 নামে ডাকা হয়। তাহলে বলো তো এটাকে কি নামে ডাকবো? এখানে যেহেতু 2 আছে তো এর নাম কি হয়ে যাবে? হাইড্রোজেন 2 হলো। একই রকম ভাবে এর নাম কি হবে? হাইড্রোজেন 3 হয়ে যাবে, তাই না? হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3। তাহলে হাইড্রোজেনের কটা রূপ পেলাম? 3টা পেলাম। কি কি? এবার আমরা নাম বলে যদি ডাকি, সংকেত না বলে, সংকেতের সময় কি বলছিলাম? সংকেতের সময় বলছিলাম যে 1H1, 1H2 আর 1H3, কিন্তু এখন কি বলবো? এখন বলবো নাম জেনে গেছি এদের, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3, 3টা আমরা নাম জেনে গেছি। এবার এগুলা হলো এদের নিক নাম, মানে ডাক নাম। যেমন তোমাদের মধ্যে কারো ডাক নাম আছে, কিন্তু কারো ডাক নামের সঙ্গে আরেকটা নাম আছে, অরিজিনাল নাম, যেগুলা তোমরা অফিসিয়াল জায়গায় ইউজ করছো। তো এদের অফিসিয়াল নাম কি আছে দেখো, এটা তো এদের ডাক নাম আছে, আর ডাক নাম থেকেও কোশ্চেন দিয়ে দেয়। এদের অফিসিয়াল নাম যদি আমি দেখতে যাই তো দেখো এখানে আরেকটা নাম হচ্ছে হাইড্রোজেন 1কে বলা হয় প্রোটিয়াম। হাইড্রোজেন 1কে কি বলা হয়? প্রোটিয়াম। হাইড্রোজেন 2, প্রো মানে হচ্ছে 1, 2 থেকে হবে ডাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে ডাইটেরিয়াম, বা কোনো বইয়ে লেখা থাকবে ডিউটেরিয়াম, ডাইটেরিয়াম, বুঝা গেল? আর এটার লেখা থাকবে 3 আছে, ওই জন্য ট্রাইটিয়াম, ট্রাইটিয়াম। হাইড্রোজেন 1 এর হচ্ছে প্রোটিয়াম, হাইড্রোজেন 2 এর ডাইটেরিয়াম, আর হাইড্রোজেন 3 এর ট্রাইটিয়াম। বুঝা গেল? লিখে নাও এইটুকু। দেখো তো কি কি জানলাম আমরা নাম এখানে। হাইড্রোজেন 1 এর ক্ষেত্রে প্রোটিয়াম, হাইড্রোজেন 2 এর ক্ষেত্রে ডাইটেরিয়াম, বা কোনো বইয়ে লেখা থাকবে ডিউটেরিয়াম। ঘাবড়ানোর কিছু নাই, একই জিনিস। বাংলা যেহেতু এগুলো আবিষ্কার ইংলিশে হয়, আর এর বাংলা ট্রান্সলেট ডাই ডিউ হয়েই যায়, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর 3 হচ্ছে কি ট্রাইটিয়াম। বুঝা গেল? তো এদের নাম থেকে কোশ্চিন হয়ে গেল। 3টা ওদের জেনারেল নাম জানলাম, আর 3টা হচ্ছে কি সাইন্টিফিক নাম জানলাম। এখান থেকেই 6টা কোশ্চিন হয়ে গেল, একদম নাম থেকেই শুধু 6টা কোশ্চিন। তারপরে যদি জানি আমি হাইড্রোজেনের ব্যাপারে, তো হাইড্রোজেনের ব্যাপারে দেখব আমরা জল পান করি থাকি ডেলি, প্রতিদিন আমরা জল পান করি, তাই না? আমরা যে পানীয় জলটা খাই, আমরা যে পানীয় জল খাই, ওই জলের সংকেত কি বলো? পানীয় জলের সংকেত হচ্ছে H2O। পানীয় জলের সংকেত কি? H2O। আর এই H2 কিভাবে তৈরি হয়? হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে। আর দেখো যেহেতু এখানে হাইড্রোজেন আছে, তাহলে কোন রূপটা নিব আমি? কারণ হাইড্রোজেনের তো 3টে রূপ। তো মনে রাখবা আমরা যে পানীয় জল খাই সেখানে এই হাইড্রোজেন যে আছে 1H1 মানে প্রোটিয়াম, মানে হাইড্রোজেন 1 এর ব্যবহার হয়। তো পানীয় জলের ক্ষেত্রে কোন হাইড্রোজেন? হাইড্রোজেনের পরীক্ষায় কোশ্চিন দিয়ে দিতে পারে যে পানীয় জলের ক্ষেত্রে হাইড্রোজেনের কোন রূপটি ব্যবহৃত হয় বা নেওয়া হয়। তো অ্যান্সার কি হয়ে যাবে তোমাদের? অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন 1 বা প্রোটিয়াম, বা সংকেতে বলতে গেলে
1H1। আশা করি বুঝতে পারছো। আর বুঝতে যদি না পারো কোনো টপিক, অবশ্যই কমেন্ট করে টপিকের নাম লিখে বলে দিবা, সেই টপিকের উপরে আমি স্পেশালি আলাদা ভিডিও দিয়ে দিব। তারপরে দেখো, তাহলে স্যার 1H2 এর ব্যবহার কি আছে? আমি তো 1H1 এর জানলাম যে আমরা পানীয় জল খাই প্রতিদিন, সেটা খুব সহজেই বুঝে গেলাম, যেহেতু আমরা প্রতিদিন ডেলি লাইফে সেটা ইউজ করি, খাই। কিন্তু এই হাইড্রোজেন 1H2 এর ব্যবহার কি আছে? তো তোমরা 7, 8 বা 9, 10-এ পড়ে হবা কোথাও না কোথাও, যে একটা হয় মৃদু জল আর একটা হয় ভারী জল। আর এই যে ভারী জল যে তৈরি হয়, এই ভারী জলের ক্ষেত্রে তোমার সংকেত হচ্ছে তোমার H2O। এটা ভারী জলের সংকেত না। H2O ভারী জলের সংকেত হয় না। ভারী জলের সংকেত হয় সেখানে D2O। আর D4 বুঝতে পারছো, ডাইটেরিয়াম বা ডিউটেরিয়াম। তো তার মানে D2 এর ক্ষেত্রে কি আছে? 1H2। বুঝা গেল ব্যাপারটা? তো কেন ভারী জল বলা হয় একে? দেখো, এর ক্ষেত্রে যে ভর সংখ্যা আছে কত আছে? 1। আর এর ক্ষেত্রে যে ভর সংখ্যা আছে কত আছে? 2। তো ওই জন্য একে ভারী জল বলা হয়, কারণ এর ভর 2 আর এর ভর হচ্ছে 1। বুঝা গেল ব্যাপারটা? এর ভর 2 এই হাইড্রোজেনের রূপের ক্ষেত্রে, আর এর ভর হচ্ছে 1। ওই জন্য এই জলের ওজন কি হয়? এই জলের তুলনায় ভারী হয়, ওই জন্য একে ভারী জল বলা হয়। তাহলে বলো, তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে তাহলে এই 3 তো আরও ভারী আছে 2 এর থেকে, একে নিলে তো আরও ভারী, মানে ভারী প্লাস হয়ে যাবে, কেন হচ্ছে না এটা দিয়ে জল তৈরি? কারণ হাইড্রোজেন 1H3 যে আছে, এই কিন্তু রেডিও অ্যাক্টিভ, মানে তেজস্ক্রিয় মৌলের মতো আচরণ করে, তেজস্ক্রিয় মৌলের মতো রেডিয়েশন ছাড়তে শুরু করে। ওই জন্য একে জলের ব্যবহার নেই না। আর রেডিয়েশন জানো তোমরা যে কত ক্ষতি করে আমাদের, যেমন পরমাণু বোমা ফাটে তো রেডিয়েশন নির্গত হয়, আর ওই রেডিয়েশন পুরো শহরকে নষ্ট করে দেয়। তো এই জল ইউজ করে আমরা কি পুরো মানব জাতিকেই নষ্ট করব, মানে জীবকুলটাকেই কি নষ্ট করে দেব? তো এই জন্য এই জলের ব্যবহার, এর দ্বারা জলের নির্মাণ হয় না। কারণ 1H3 মানে হাইড্রোজেন 3 বা ট্রাইটিয়াম কোন এলিমেন্ট? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে রেডিও অ্যাক্টিভ মৌল। এখান থেকেও কোশ্চেন দিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে কীরকম কোশ্চেন দেয়, যে হাইড্রোজেনের কোন রূপটি তেজস্ক্রিয় মৌলের মতো আচরণ করে? তো কি হবে? হাইড্রোজেন 3, বা ওর আরেকটা নাম কি বললাম? ট্রাইটিয়াম। আর যদি সংকেত হিসাবে দেয় তো 1H3, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মতো কাজ করে। আর হাইড্রোজেন 1 এর ব্যবহার কি? পানীয় জল। আর হাইড্রোজেন 2 এর ব্যবহার কি? ভারী জল। তাহলে আমরা পানীয় জল খাচ্ছি 1H1 মানে H2O। ভারী জল কি আমরা পান করছি কখনো? তোমাদের মনে সন্দেহ হতে পারে যে পানীয় জল তো আমরা খাচ্ছি, তাহলে ভারী জল কোনটা? ভারী জল আমরা খাচ্ছি কোনটা? কলের জল কি ভারী? বা নদীর জল কি ভারী? না, এগুলো সবই পানীয় জল, H2O। ভারী জল তৈরি করা হয়, এবং ভারী জল কেন তৈরি করা হয়? পরমাণুর চুল্লিতে যে রিয়াকশান হয়, রেডিও ইউরেনিয়াম যে ওখানে জ্বালানি রূপে ব্যবহৃত হয়, তার রিয়াকশানটাকে যদি স্লো করার প্রয়োজন হয় কখনো, তো ওই রিয়াকশানের গতিটাকে ধীর করার জন্য বা মন্থর করার জন্য, মানে স্লো করে দেওয়ার জন্য কি হয়? ভারী জলের ব্যবহার হয়। তো ভারী জলের ব্যবহার কি জানলাম? তো নোট করে নাও, পারমাণবিক চুল্লিতে বা পরমাণু চুল্লিতে এর ব্যবহার হয়। পরমাণুর চুল্লিতে এর ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? তো কেনর কারণ হচ্ছে বিক্রিয়ার গতিকে
চুল্লিতে যে বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার গতি মন্থর করার জন্য পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে এটা, যে পরমাণুর চুল্লিতে কোন জলের ব্যবহার হয় বা ভারী জলের ব্যবহার কি জন্য হয়। তোমরা ডাব্লিউবিপির কোশ্চেন তুলবা বা পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের কোশ্চেন তুলবা, ফুড এসআই হোক, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, বা আরও যেগুলো এক্সাম আছে পিসিএস এর আন্ডারে, সেগুলো দেখবা যে ডিটিও থেকে কোশ্চেন এসেছে কিনা। দেখবা অবশ্যই এসে থাকবে যে ভারী জলের ব্যবহার সম্বন্ধে কোশ্চেন আছে কিনা। আর ওটাই তোমাদের করিয়ে দিলাম, আর কোশ্চেন তোমাদের এই টপিক থেকে ছুটবে না, বিশেষ করে হাইড্রোজেন থেকে, কারণ হাইড্রোজেনটাকেই অনেক দূর নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো কি কি জানলাম। প্রথমে তো জানলাম হাইড্রোজেনের 3টে রূপ হয়। দ্বিতীয়বার কি জানলাম, যে হাইড্রোজেনের 3টা রূপের নাম কি আছে। প্রথমে জেনারেল নাম জানলাম, তারপরে সায়েন্টিফিক নাম জানলাম, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের ব্যবহার কি আছে সেটাও জানলাম। এর ব্যবহার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রূপে ব্যবহার হয় হাইড্রোজেন 3। তার সঙ্গে আরও একটা কোশ্চেন জানলাম এখান থেকে, যে হাইড্রোজেন কি হচ্ছে আইসোটোপের একটা সুন্দর উদাহরণ। এখান থেকে আইসোটোপের ধারণা পেলাম। আর কি জানলাম এখান থেকে, দেখো আর জানলাম যে একটা নিউট্রনবিহীন যদি মৌলের নাম জানতে চাই বা উদাহরণ জানতে চাই, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হাইড্রোজেন। এত কিছু জানলাম আমরা হাইড্রোজেন থেকে। হাইড্রোজেন থেকে আরেকটা লাইন যদি মনে রাখতে চাও, তাহলে পাশে নোট করতে পারো যে হাইড্রোজেনকে আবারা মৌল বলা হয়। হাইড্রোজেনকে কোন মৌল বলা হয়, আবারা মৌল বা দুষ্টু মৌল বলা হয়। দুষ্টু মৌল পরীক্ষায় দিয়ে দিবে যে দুষ্টু মৌল নিচের কোনটি দুষ্টু মৌল, তো অ্যান্সার হবে হাইড্রোজেন। বা আবারা মৌল কাকে বলা হয়, তো কি হয়ে যাবে, হাইড্রোজেন। বিভিন্নভাবে কোশ্চেন দিতে পারে। যদি ওয়ান লাইনার মনে রাখো, মুখস্থ করো, তাহলে এক্সাম ক্র্যাক করতে পারবে না। কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটার সঙ্গে আমরা রিলেশন জানতে পারবো। আর যখনই রিলেশনটা জেনে যাব, তখন আমরা যদি এই পুরো সিস্টেমটাকে মাথায় রাখতে পারি, তাহলে কি হবে, আমাদের কোশ্চেন ছুটার সম্ভাবনাটা একদম খুব কম হয়ে যাবে। আর মনে রাখাটাও খুব সহজ হবে এভাবে বুঝে বুঝে যদি মনে রাখি। তারপরে দেখো, হাইড্রোজেন আমি পড়ালাম আইসোটোপের এক্সাম্পল। আইসোটোপের আরেকটা এক্সাম্পল যদি নিই, তাহলে খুব ভালো হবে। দেখো নি, এবার এক্সাম্পল নিব আমরা ইউরেনিয়াম। আর ইউরেনিয়াম পরমাণু বোমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ ইউরেনিয়াম কি আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। একটু আগেই বললাম ইউরেনিয়ামের সম্বন্ধে। ইউরেনিয়াম যদি নিই, তাহলে ইউরেনিয়ামের 3টে রূপ হয়। ইউ সবটাতেই বড় হাতের। আর এদের যেমন হাইড্রোজেন 1H1, 1H2 আর 1H3 ছিল, সেরকমই ইউরেনিয়ামের ক্ষেত্রেও 92 সবটাতেই। আর এখানে হচ্ছে 234 ভর সংখ্যা, 235 আর 238, 36 না 38, মনে রাখবা। তাহলে ইউরেনিয়ামের কটা রূপ পেলাম, 3টা রূপ। আর এর ক্ষেত্রে জেনারেল নাম হয় না, সবাইকেই ইউরেনিয়াম ডাকা হয়। হাইড্রোজেনের মতো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন 3 ভাবে ডাকা হয় না, একে সবটাকেই ইউরেনিয়াম বলা হয়। বোঝা গেল, এর নামে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আছে কি, এদের একটু ব্যবহারে। এই যে ইউরেনিয়াম আছে 92-234, এটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ, মানে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভ এটা। ইউরেনিয়াম U92
234 কি হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আর একে পৃথিবীতে কম পরিমাণে পাওয়া যায়, সব থেকে কম পরিমাণে পাওয়া যায়। সব থেকে কম পরিমাণে পাওয়া যায়। বুঝা গেল এইটুকু? ইউরেনিয়াম 92-235 এর ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে তোমরা শুনে হবা যে পরমাণুর চুল্লিতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ব্যবহার হয় যাতে আমরা কয়লার খরচটাকে কমাতে পারি, কারণ এর ক্ষেত্রে পলিউশনটাও কম হয় যদি একে যত্ন সহকারে ইউজ করি, আর এটা দীর্ঘদিন ভাবে চলতে থাকে ইউরেনিয়াম। কিন্তু এর ক্ষেত্রে তোমার সিকিউরিটিটা বেশি, একদম খুব, কারণ যেহেতু রেডিও অ্যাক্টিভ, পুরো রেডিয়েশন ছড়িয়ে দিলে কি হবে, পুরো শহর নষ্ট হয়ে যাবে। কোনো রকম জলেই যদি মিশে যায় নদীতে, পুরো মাছ নষ্ট হয়ে যাবে, মাছ থেকে মাছ, আবার সেই মাছ মানুষ খাবে, সেখান থেকে আবার মানুষও পলিউশন হয়ে যাবে। বুঝা গেল? রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনে চলে আসবে, নষ্ট হয়ে যাবে। তো ইউরেনিয়াম U92-235 যে আছে, একে পরমাণু চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করে। পরমাণু চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর এভাবেই কোশ্চেন দিবে তোমাদের যে পরমাণুর চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো কি হবে, ইউরেনিয়াম যদি থাকে সোজা লেখা তো ইউরেনিয়াম হবে। আর ইউরেনিয়ামের এই রূপগুলো যদি দিয়ে দেয় 234, 235 আর 238, তাহলে আমার কি দিব, 235, 235। বুঝা গেল এইটুকু? আর ইউরেনিয়াম U92-238 এর সম্বন্ধে মনে রাখবা, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভের মতো আচরণ করে না। এই করে আর এই করে 234 আর 35, কিন্তু 38 রেডিও অ্যাক্টিভের মতো আচরণ করে না। তো লিখবা এখানে এটা হচ্ছে নট রেডিও অ্যাক্টিভ, নট রেডিও অ্যাক্টিভ। আচ্ছা, ছিল না তো না লিখাতাম, যে নাই তো লিখালাম না, রেডিও অ্যাক্টিভ লিখালাম না। নট রেডিও অ্যাক্টিভ লেখানোর কারণটা কি? তো এর মধ্যে অনেক কারণ লুকিয়ে আছে। দেখো, নট রেডিও অ্যাক্টিভ বাট আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ। মানে কৃত্রিমভাবে একে রেডিও অ্যাক্টিভে পরিবর্তন করা যায়। কাকে? ইউরেনিয়ামের 3 নম্বর রূপ 238-কে। বুঝা গেল ব্যাপারটা? এরা একদম ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ, এদের পিছনে খরচা হয় না, কিন্তু এর পিছনে খরচা হয়, একে বানাতে হয় কৃত্রিমভাবে রেডিও অ্যাক্টিভ। ওই জন্য লেখালাম যে ইট ইজ নট রেডিও অ্যাক্টিভ বাট আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ। আর তোমরা শুনে হবা যে পুরনো পুরনো পাথর, পুরনো গাছ, পুরনো পাহাড়, এদের বয়স নির্ণয় করা হয়। তো এগুলোর বয়স কিভাবে নির্ণয় করা হয়? তো এই যে ইউরেনিয়াম ডেটিং এর মাধ্যমে। একটা নাম হয় কার্বন ডেটিং আর একটা নাম হয় ইউরেনিয়াম ডেটিং। তো ইউরেনিয়াম ডেটিংয়ে U92-235 এর ইউজ হয়, আর এর মাধ্যমে কি করা হয়, পুরনো পাথরের এবং গাছের বয়স নির্ণয় করা হয়। বয়স নির্ণয় করা হয়। এটা হলো ইউরেনিয়াম। টুকে নাও এটা ইউরেনিয়ামটাকে।
আশা করি হ্যান্ড নোট হয়ে গেছে তোমাদের এগুলো। আর নোট করার সঙ্গে সঙ্গে যদি লেট হয় হ্যান্ড নোট করতে, ভিডিওটাকে পুশ করবা আর পুশ করে আবার শুরু করে দেবা। ইউরেনিয়াম জানার পরে আমরা এবার জানব কার্বনের ব্যাপারে। ইউরেনিয়াম জানলাম, এবার কার্বন। কার্বন মানে হচ্ছে সি। তাহলে কার্বনেরও তিনটে রূপ হয়, তিনটা সি নিয়ে নিলাম আমি। আর সি এর নিচে হয় 6 মাথায় 12, 6 মাথায় 13, 6 মাথায় 14। তাহলে কার্বনের কটা রূপ পেলাম? তিনটে রূপ পেলাম, 6, 12, 6, 13 আর 6, 14। এক্সাম্পল দেখেই বুঝতে পারছি কিসের এক্সাম্পল। প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা সমান, তো আইসোটোপ। বুঝা গেল? আর কার্বনের তিনটা রূপ পেলাম, আর তিনটা রূপের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে দেখো। এমনি জাস্ট এটা মনে রাখবো যে কার্বনের তিনটা রূপ। বুঝা গেল? আর মনে কোনটা রাখবো এর ব্যাপারে স্পেশালি মনে রাখবো 6C14 এর ব্যাপারে। আর এর ব্যাপারে কি মনে রাখবো? আমরা নাম শুনেছি কার্বন ডেটিং। কার্বন ডেটিং মানে পুরনো পাথর, গাছ, কঙ্কাল, এগুলোর যে বয়স নির্ণয় করব, তো এগুলোর বয়স নির্ণয় করার জন্য কি হয়? কার্বন ডেটিং ইউজ করা হয়। যেমন কিছুদিন আগেই নিউজে তোমরা দেখে হবা, যারা নিউজে অ্যাক্টিভ ছিল, যে কি একটা দেশের নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না, ওখানে এলিয়েনের মতো একটা কঙ্কাল পাওয়া গেছে, চারটা কি ছোটা এরকম, মনে হয় চারটাই ছিল। তো এলিয়েনের মতো দেখতে কঙ্কাল পাওয়া গেছে। আর ওই কঙ্কালগুলার কার্বন ডেটিং করে দেখলো যে কত হাজার সাল পুরনো আছে। তো পুরনো কঙ্কাল যদি পাওয়া যায়, পুরনো গাছ, অনেক পুরনো গাছ আছে, সেগুলোর বয়স নির্ণয় করার জন্য, বা অনেক দিনের পাথর আছে দীর্ঘদিন ধরে, সেগুলার বয়স নির্ণয় করা। যেমন ভারতের সবথেকে পুরনো পাহাড় হচ্ছে তোমার আরাবলি পর্বত, আর ওর কার্বন ডেটিং করে দেখা গেল কি শুধু ভারতেরই না, পুরো পৃথিবীর মধ্যে সবথেকে পুরনো পাহাড়ের কথা যদি জানতে চাই তো কি হবে? আরাবলি পর্বত। তাহলে ভাবো সবথেকে পুরনো পাথর কোথায় পাবো? আরাবলি পর্বতেই পাবো। বুঝা গেল ব্যাপারটা? তো পুরনো পাথর, পুরনো গাছ আর পুরনো কঙ্কাল, এদের বয়স নির্ণয় করার জন্য কার্বন ডেটিং, আর কার্বন ডেটিং না হলে ইউরেনিয়াম ডেটিং এর ইউজ হয়। বুঝা গেল ব্যাপারটা? আর কার্বন ডেটিং আর ইউরেনিয়াম ডেটিং যাই হোক না কেন, ডেটিং যেখানে ইউজ হবে ভেবে নিবা ওর মধ্যে কিছু রেডিয়েশন আছে, তাহলে রেডিও অ্যাক্টিভের মতো এও কিছু আছে, নিজের মধ্যে রেডিও অ্যাক্টিভ প্রপার্টি রাখছে। বুঝা গেল? এখান থেকে আইসোটোপ শেষ হচ্ছে। ভাবো আইসোটোপ কতটা পড়ালাম এক্সাম্পলগুলা, আর ওই এক্সাম্পলগুলাকে তুলে তুলে কীরকম কোশ্চেন দিচ্ছে এই জিনিসটা তোমরা পড়ছো না। তোমরা শুধু বইয়ে পড়ছো আইসোটোপ কাকে বলে, সংজ্ঞা মুখস্থ করছো, দেখলা কার্বন, হাইড্রোজেন, এক্সাম্পল আছে কি কি এক্সাম্পল? কার্বনের তিনটা 6, 12, 6, 13, 6, 14, আর হাইড্রোজেনের 1H1, 1H2, 1H3, এইটুকু পড়ে নিচ্ছ, হচ্ছে না। কিভাবে হবে? তোমাদেরকে এইভাবে পড়তে হবে যে ওদের এক্সাম্পল থেকে কিভাবে কোশ্চেন তুলে দিতে পারে সেগুলো আমাদেরকে ধরতে হবে। এতটুকু পড়বা আইসোটোপের ব্যাপারে। তারপরে আমরা চলে যাব আইসোবার আর আইসোটোন। আইসোবার আর আইসোটোন পড়ার আগে যেমন আইসোটোপ আমরা পড়লাম কিসের মাধ্যমে? এক্সাম্পলের মাধ্যমে, যে আগে এক্সাম্পলটা বুঝবো, আর এক্সাম্পল থেকেই আমরা সংজ্ঞার বা তার যে ধারণাটা আছে, তার যে বৈশিষ্ট্যটা আছে সেটা নির্মাণ করব, তৈরি করব। তো সেই রকমভাবে যদি আইসোবার আর আইসোটোনটা বুঝে নিতে পারি খুব সহজ হবে, তাই না? তো সেইভাবেই আমরা কি করব? আইসোবার আর আইসোটোনটা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো নেক্সট হেডিং দিয়ে দাও আইসোবার।
নেক্সট হেডিং আইসোবার। আর আইসোবার যখনই পড়বো আমরা, তো এর এক্সাম্পলগুলো নিয়ে নিচ্ছি আমি তাহলে। আইসোবারের এক্সাম্পল হচ্ছে K1940, আর একটা এক্সাম্পল হচ্ছে CA2040। আর এই এক্সাম্পলগুলো দেখো, কে হচ্ছে তোমার কি পটাশিয়াম আর CA হচ্ছে ক্যালসিয়াম। তো এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা দেখো আগের মতোই 19, আর ভর সংখ্যা দেখো এর ক্ষেত্রে ভর কত 40, এর ক্ষেত্রে প্রোটন কত 20 আর ভর কত 40। তা আমি যদি একটু ফোকাস করি, তোমরাও এদিকে ফোকাস করো, ক্যামেরাম্যান ইধার ফোকাস করো, তোমরা এদিকে ফোকাস করো। তো এর ক্ষেত্রে যদি ভর সংখ্যাটার উপর যদি ফোকাস করি, তো দেখো এখানেও ভর 40 আর এখানেও ভর 40, মানে এখানে মিলছে ভরটা। আর আইসোটোপের ক্ষেত্রে কি মিলছিল, প্রোটন সংখ্যা মিলছিল, পারমাণবিক ক্রমাঙ্ক মিলছিল, কিন্তু এখানে কি মিলছে, এখানে ভর সংখ্যা মিলছে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আইসোবারের ক্ষেত্রে 1 নম্বর স্টেটমেন্ট কি মনে রাখবো, যে ভর সংখ্যা একই হবে, ভর সংখ্যা একই হবে। আর প্রোটন সংখ্যা মানে ভর সংখ্যা একই হবে, বাকিগুলা মনে রাখবে, বাকিগুলা আলাদা হবে। ইলেকট্রন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, আর প্রোটন সংখ্যা আলাদা। বুঝতে পেরে গেছে সিস্টেমটা? কারণ আইসোবার থেকে বেশি কোশ্চেন আসে না, কোশ্চেন আসে আইসোটোপ থেকেই। আর এগুলোর ব্যাপারে আলাদাভাবে তোমাদেরকে পড়তে হবে অন্য চ্যাপ্টারে। ক্যালসিয়ামের ব্যাপারে, পটাশিয়াম আমাদের কি কি ইউজ হয় সেটা অন্য চ্যাপ্টারে দেখতে হবে, এলিমেন্ট চ্যাপ্টারে। খালি কি জানবো এখানে, যে আইসোবার, আর বারের ক্ষেত্রে কি হবে, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা একই হবে, সেম হবে। আর বাকি যা আছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, বাকি সব আলাদা হবে। এটাই হয়ে গেল আইসোবার কমপ্লিট। বুঝা গেল ব্যাপারটা? তো এর এক্সাম্পল একটা জানলাম কি, 1 নম্বর এক্সাম্পলটা মনে রাখবা যে আইসোবারের এটা এক্সাম্পল 19K40 আর 20CA40। আরও যদি এর এক্সাম্পল মনে রাখি আমরা, তাহলে আরও এর এক্সাম্পল হচ্ছে 6C14 আর 7N14। তো 6C14 একটু আগেই আইসোটোপে ছিল, কার্বন, ওরই একটা রূপ নিয়েছে। আর N হচ্ছে নাইট্রোজেন, 7N14। দেখো এক্ষেত্রেও ভর 14 আর ভর 14। তো এখানেও কি হয়ে গেল, আইসোবার। তো এটা হয়ে গেল এর 2 নম্বর এক্সাম্পল। আর 3 নম্বর এক্সাম্পল যদি নিই, তাহলে হবে কি গ্যালিয়াম, GE, আর একটা হবে তোমার SE। আর এদের পারমাণবিক ভর যদি জানি, তো দুটারই হচ্ছে তোমার 76, আর এটার হচ্ছে 32, আর এই হলো তোমার 34। বুঝা গেল? তো এই তিনটা দেখো, এখানেও ভর সংখ্যা সেম আর এখানেও ভর সংখ্যা সেম। তাহলে তিনটা আমি এক্সাম্পল মনে রাখবো কিসের, আইসোবারের ক্ষেত্রে। একই রকম ভাবে যদি আইসোটোনটাও বুঝে নিই, তাহলে কি হবে, চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আইসোটোনের এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিয়েই বুঝাতে পারবো। দেখো 1H1 নিলাম, 1H1 হয়তো হবে না, 1H3 আর 2He4, এই দুটো আমি এক্সাম্পল নিলাম। H4 হাইড্রোজেন আর He হচ্ছে হিলিয়াম। তো এই দুটো এক্সাম্পল যদি অ্যানালাইসিস করি, তো দেখো না তো এর প্রোটন সংখ্যা সমান আছে আর না তো এর ভর সংখ্যা সমান আছে। কিন্তু এর যদি নিউট্রন সংখ্যা বের করি, নাম্বার অফ নিউট্রন, 3 থেকে 1 বাদ 2, আর এর নিউট্রন যদি বের করি 4 থেকে 2 বাদ 2, তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে ওটাকে কি বলবো, আইসোটোন। কি বলবো আমি, আইসোটোন। আর টোন যে আছে, টোনটা কোথায় থেকে আসে, নিউট্রন, ট্রন থেকেই টোন। বুঝা গেল? তাহলে আইসোটোনের ক্ষেত্রে কি সমান হবে, এই টোন মানে নিউট্রন কি হয়ে যাবে, আইসোটোনের ক্ষেত্রে
সমান হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? তো লিখে নাও, এখানে হ্যান্ড নোট করে নাও যে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান কার ক্ষেত্রে? আইসোটোনের ক্ষেত্রে। আর এক্সাম্পলও আমরা দেখে নিলাম কি 1H3 হাইড্রোজেনের 3 নম্বর রূপ মানে ট্রাইটিয়াম, আর হিলিয়াম মানে 2He4। আর এক্সাম্পল নিয়ে কি দেখতে পেলাম, না তো এদের প্রোটন সংখ্যা সমান হচ্ছে আর না এদের ভর সংখ্যা সমান হচ্ছে। তাহলে সমানটা কি হচ্ছে? টন। টন শব্দটা কোথায় থেকে আসবে? নিউট্রন, ট্রনেরই থেকে টন টেনে নিচ্ছে আর নিউট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে, আর এভাবেই কি হয়ে যাচ্ছে? আইসোটোন হয়ে যাচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? মনে রাখার জন্য এই সিস্টেমটা বলে দিলাম। আরও যদি এক্সাম্পল নিই আইসোটোনের, তো 6C12 এটা একটা হবে, আর এর সঙ্গেই দিব আমি কি 7N14, এটা হলো 2 নম্বর এক্সাম্পল। তো দেখো, না তো এর প্রোটন সংখ্যা সমান আছে না ভর সংখ্যা, 6 7 12 14, কিন্তু 6 থেকে যদি 12 থেকে যদি 6 বাদ দিই তো নাম্বার অফ নিউট্রন 6, আর 14 থেকে যদি 7 বাদ দিই তো নাম্বার অফ নিউট্রন কি হয়ে যাবে? 7। মিস্টেক হয়ে গেল কিছু, এখানে 3 নম্বর রূপ নিতে হবে 13। 13 থেকে 6 বাদ দিলে 7 হয়ে যাবে। তাহলে এটা হলো, বুঝা গেল ব্যাপারটা? 13 থেকে 6 বাদ দিলে 7 হয়ে যাবে। তাহলে 2 নম্বর এক্সাম্পল হয়ে গেল। তাহলে এরকম এক্সাম্পল দিয়ে দিবে যে নিচের মধ্যে কোনটি আইসোটোপের উদাহরণ বা আইসোটোনের উদাহরণ বা আইসোবারের উদাহরণ। এখানে আইসোবার আর আইসোটোন থেকে এই ধরনেরই কোশ্চেন দেই। আরেকটা টপিক আছে তোমাদের আসে না অতটা, কিন্তু কে জানে কখন কি দিয়ে দেয়, তো ওই জন্য একটু দেখে নাও। এবার পড়ব আইসো ইলেকট্রন। ইলেকট্রন নামটা একটু বড়, আর আইসো ইলেকট্রন নামেই যেমন, আইসোটোনের নামেই যেমন বুঝতে পারলাম টোন, তো কি সমান হবে? নিউট্রন। তো আইসো ইলেকট্রন, তো এখানে কি সমান হবে? ইলেকট্রন সমান হয়ে যাবে। বুঝা গেল? এখানে ইলেকট্রন সমান হয়ে যাবে। তাহলে বুঝতেই পেরে গেছো, লিখে নিবা এখানে যে এক্ষেত্রে মৌলের পরমাণুর ইলেকট্রনগুলা কি হবে? সমান হবে। একই মৌলের বা বিভিন্ন মৌলের ক্ষেত্রে ইলেকট্রনগুলো সমান হবে। আর এর এক্সাম্পল কি হবে? মোস্ট পপুলার এক্সাম্পল এইচ আর He প্রাথাই প্লাস। তো হাইড্রোজেনের কি হয়? 1 হয়, তো ইলেকট্রন ইকালস টু 1। আর হিলিয়ামের দেখো 2 হয়, কিন্তু মাথায় যেহেতু প্লাস, আর কেমিস্ট্রিতে প্লাস মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, প্লাস মানে যোগ দেওয়া না। অঙ্কের ক্ষেত্রে প্লাস মানে যোগ হচ্ছে, কিছু আসছে, পজিটিভ হচ্ছে, কিন্তু কেমিস্ট্রিতে প্লাস মানে ইন্টারনালি নেগেটিভ হচ্ছে। তো 2 ছিল, একটা প্লাস মানে একটা বেরিয়ে গেছে, তাহলে কি হলো? এরও ইলেকট্রন 2 হওয়ার কথা, কিন্তু একটা প্লাসের জন্য 1 হলো। বুঝা গেল? তো আইসো ইলেকট্রনও আমরা পড়ে নিলাম। মন দিয়ে ক্লাস করবা, একবার যদি বুঝতে না পারো তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার বারবার ক্লাসটাকে দেখবা। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন প্রত্যেকটা টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। সে ডাব্লিউবিপি দাও বা কেপি দাও বা পিএসসির মিসলিনিয়াস দাও না কেন, ক্লার্কের যাই দাও না কেন, এগুলো টপিক অবশ্যই পড়তে হবে, এগুলো টপিক এড়ালে চলবে না। কিন্তু আরও লেভেলের এক্সাম্পল দিলে এর থেকে আরও বেশি পড়তে হবে। কিন্তু সামনে যেহেতু ডাব্লিউবিপি আর কেপির একটা ভালো ডিমান্ড আছে, ভালো ভ্যাকেন্সি আছে, ওতে ছেলেমেয়েরা তার উপরে একটা আশা করে আছে, ওই জন্য এখন ডাব্লিউবিপির আর কেপির হিসাবেই আমি নিয়ে যাচ্ছি। আর যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করে দিব। তোমরা ক্লাস করতে থাকো এভাবেই। ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত।